নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা বলুন তো, একজন মন্ত্রী যখন সান্ধ্যবিহার বা প্রাতঃভ্রমণে বের হয়, তখন সাধারণ মানুষের কি অবস্থা হয়? আর সেই মন্ত্রী যদি আবার আমাদের চিরচেনা শিবরাম চক্রবর্তীর গল্পের কোনো চরিত্র হন, হ্যাঁ, তবে তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার দশা হওয়া একেবারেই অবধারিত। তো আজ আপনাদের শোনাবো শিবরাম চক্রবর্তীর তেমন এক হাসির খোরাক জোগানো গল্প, বিহার মন্ত্রীর সান্ধ্যবিহার। তাই বলছি বন্ধুরা, মন্ত্রীমশাইয়ের এই সান্ধ্যকালীন কাণ্ডকারখানা শেষ পর্যন্ত কোথায় গড়ায় তা পুরোটা না শুনলে কিন্তু দারুণ একটা মিস করবেন। তাই ভিডিওটি মাঝপথে না থামিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গ্যারান্টি দিচ্ছি যে হাসির রোল শেষ অবধি বজায় থাকবেই থাকবে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত শোনার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের শিবরাম চক্রবর্তীর সেই হিউমার ডোজ। সেবার পুজোয় সেই বিহারেই যেতে হলো আমায়। ভূমিকম্পের পর থেকে বিহারের নাম করলেই আমার যেন কেমন হৃদকম্প হয়। আর্থকোয়েক আর হার্টফেল নোটিশ না দিয়ে এসে পড়ে, আর নিঃশ্বাস ফেলতে না ফেলতেই কাজ সেরে চলে যায়। অনেকে হয়তো বলবে, না ও দুটোরই কিন্তু দরকার আছে। প্রাচীন বাড়িঘর যেমন শহরের বুকে কদর্যতা, তেমনি সেকেলে শহর টহর পৃথিবীর পিঠে একটা আবর্জনা। ভূপৃষ্ঠে থেকে ওরা কি সহজে সরত ভূমিকম্প না থাকলে? এ তো আর এক আধখানা পুরনো ইমারত নয় যে মেরামত করে টরে বদলে ফেলবে। একে তো আর সারিয়ে সরানো যায় না, সরিয়ে সারাতে হয়। আর ভেঙে গড়বার জন্য শহরকে শহর সরিয়ে ফেলা কি চারটিখানি কথা? হ্যাঁ, তারপর হার্ট ফেল। হ্যাঁ, ওটাও সেকেলে লোকদের জন্যই, এটা হয়তো অনেকেই বলবে। নিজের হৃদয়ের কাছে হেলাফেলা না পেলে বুড়ো মানুষরা কি মরতে চাইতো সহজে? আধমরা হয়েও আধখ্যাঁচড়া জীবনকে আঁকড়ে ধরে থাকতো। এটাই তো বলবে অনেকে। তুমি তো বলেই খালাস, কিন্তু আমি যে নিজেকে যথেষ্ট সেকেলে মনে করতে পারছি না। নতুবা বিহারে পা বাড়াতে আমার আর আপত্তি কি ছিল? হৃদকম্প থেকে হৃদঝম্প, একটার থেকে আরেকটার কতখানি বা দূরত্ব। যাক, সেই বিহারেই যেতে হলো বেড়াতে। তো গেছিলাম যেখানে, জায়গাটার নাম আর করবো না। আমার পিসে মশাই সেখানে দারোগা, আর হাসপাতালের ডাক্তার হচ্ছেন সাক্ষাৎ আমার মেসোমশাই। দারোগার দুর্দণ্ড প্রতাপে যারা রোগা হয়ে পড়ে, অচিরাত ডাক্তারের কবলে তাদের আসতে হয়। কিন্তু সেখান থেকে বেরিয়ে তারা যে কোথায় যায়, সে ডাকঘরে খবর নিয়েও তার কোনো হদিশ মেলে না। অর্থাৎ তারা একেবারে সুদূর পরাহত হয়ে যায়। রোগী আর রোগ দুজনকেই যুগপৎ আরোগ্য করার দিকে কেমন যেন একটা গুণ আছে মেসোমশাইয়ের। মা পই করে আমাকে বলে দিয়েছিলেন, দেখ, মরে গেলেও কিন্তু ওষুধ খাস নে, হাজার অসুখ করলেও যেন মেসোমশাইয়ের কাছে যাস নে। আর পিসেমশাই, তাঁর কাছে গেছি কি, অমনি তিনি ছাতুখোর পাহারাদারদের দিয়ে আমাকে পিষে ফেলে আরেক প্রস্ত ছাতু বানিয়ে থানায় পুরে রাখবেন আমায়। কিন্তু এসে দেখলাম, না, যতটা ভয় করা গেছিল ততটা ঠিক না, তেমন মারাত্মক কিছু না। আমার মেসোমশাইয়ের তো মায়ার শরীর, রোগ যন্ত্রণা রুগীর যদি বা সয়, ওর কিন্তু আদপই সহ্য হয় না। রোগের যাতনা লঘু করতে গিয়ে রুগীকেই লাঘব করে ফেলেন তিনি। আর পিসেমশাই, সারা পৃথিবীটাই তাঁর কাছে মায়া, দুনিয়াটাই তাঁর কাছে জেলখানা। তাই দুনিয়াটাকেই তিনি যেন জেলখানায় পুড়ে ফেলতে পারলে বাঁচেন। তবে আমার অন্তত ভয়ের কিছু ছিল না কোনো পক্ষ থেকেই। আমার প্রতি ওরা দুজনেই ভয়ানক অমায়িক। দু একদিনে খুব ভাব জমে গেল আমাদের। তো একদিন পড়ন্ত বিকেলে হাসপাতালের ডাক্তারখানায় বসে মেসোমশাইয়ের সঙ্গে খোশ গল্প করছি। তো এমন সময় এক খোট্টায় মার্কা রুগী আস্তে আস্তে হাজির হলো সেখানে। দেখলেই বোঝা যায় দেহাতি লোক, যন্ত্রণা বিকৃত মুখ। এসেই একটা বিরাট সেলাম ঠুকলো মেসোমশাইকে। মেসোমশাই থেকে আমলই দিলেন না। তিনি আমাকে বলতে লাগলেন,
দেখ, তোর মনে থাকবার কথা অবশ্য নয়, তখন তুই আর কতটুকু। তবে তোর মাকে জিজ্ঞেস করিস। তো অনেক রকম খোশ দেখেছি, সারিয়েছিও। কিন্তু সে কি খোশ রে বাবা! যে খোশ গল্পের সঙ্গে স্বয়ং আমি জড়িত, তা আমার ভালো লাগবার কথা নয়। আমি তেমন উৎসাহও দেখাই না। কিন্তু মেসোমশাইকে উৎসাহ দেখাতে হয় না। তিনি বলতে থাকেন, "হ্যাঁ, যেন আমাদের দেলখোশ। কত বৈদ্য হাকিম হদ্দ হয়ে গেল। কিন্তু সারেই ছিল কে তোর সে খোশমাচরা শুনি? হ্যাঁ, এই শর্মায়। সবে তখন মেডিকেল কলেজে ঢুকেছি। তখনই। আর তুই মরিস খোশের জ্বালায়। আর আমরা মরি খসবুর জ্বালায়।" তা খসবু কি মেসোমশাই? আমাকে অনুসন্ধিৎসু হতে হয়। জানল না যে পরিধি বাড়াবার প্রয়াস পাই। আরে তোর সেই খোস পচে গিয়ে কি গন্ধই না বেরিয়েছিল, বাস! আমি যতই বোঝাই তোর মাকে যে আগে আম ডাঁশা থাকে, তারপর পাকে, তারপর পচে, তারপর শুকোয়, আর তারপরেই তো হয় আমসি। তখনই হলো গিয়ে আমের আরাম। আমাশা সারাতেও সে একই কথা। তোর মা ততই বলেন, ছেলেটাকে তুমিই সারলে সনাতন। আরে বাপ! বলো যে সারালে তা না, বলছে সারলে। সারলে আর সারালে কি এক হলো? দুটো কি এক ক্রিয়াপদ? আকারে তফাৎ নেই দুজনের? আচ্ছা, তবে সারল কিসে? এবার আর নিজের খোশ গল্পে সাগ্রহে যোগ না দিয়ে পারি না। সারল যেমন করে যাবতীয় ঘা সারে, যেমন করে ডাক্তারের মতে সারিয়ে থাকি আমরা। খোশ পচে হলো শোষ, শোষ থেকে হলো কার্বাঙ্কল, তারপরে সারল, সহজেই সারল, শুকিয়ে গিয়ে সেরে গেল শেষে। সারবেইও তো জানা কথা। কলেরা হলেই আমাশা সেরে যায়। সারছে না আমাশা? কলেরা করে দাও। তারপর তখন নুন জল দাও ঠেসে। তা হামেশাই তো এই করেই সারাচ্ছি। আরে চিকিৎসিকি চারটিখানি কথা, হয় এসপার নয় ওসপার। ডাক্তারকে ধরে দুর্গা বলে ঝুলে পড়তে হয়। তা অবশ্য বটে। হ্যাঁ, সারানোর পদ্ধতিতেই। এই যে বাতের, বাতের কি কোনো চিকিৎসা আছে? মানে সোজাসুজি চিকিৎসা আর কি। উহু, কেবল পক্ষাঘাত হলেই তবে বাত সারে। তারপর পক্ষাঘাতের ওষুধ হলো গিয়ে ম্যালেরিয়া। জ্বরের যা কাঁপুনি বাপু! ৭ খানা কম্বল চাপা দিলেও বাগ মানে না। রোগী লাফিয়ে ওঠে। আর যাহা তক লাফানো, তাহা তক পক্ষাঘাত সারা। কিন্তু ম্যালেরিয়া যে থেকে গেল? আরে পাগল! জ্বর সারাতে আর কতক্ষণ? ২০০ গ্রাম কুইরিন ঠেসে দাও। একদিনেই ২০০। তারপর? হ্যাঁ, তারপর আর দেখতে শুনতে হবে না। কিন্তু ম্যালেরিয়া আবার সময় মতো পাওয়া গেলে হয়। আমি সন্দেহ প্রকাশ করি। আরে ম্যালেরিয়ার কি আর অভাব আছে এ দেশে? এনোফিলিস তো চারদিকে কিলবিল করছে। ডাক্তারের চেয়ে তাদের সংখ্যা কি কিছু কম? তুই ভেবেছিস? তবু যদি বিহারের এ অঞ্চলে নিতান্তই না মেলে, এই পক্ষাঘাতের রোগীকে আমি চেঞ্জে পাঠিয়ে দিই। কোথায় বলতো? বর্ধমানে। আমার কাত হয়ে থাকা কত রুগী যে বাত সারিয়ে ফিরে এসছে বর্ধমান থেকে, তোকে কি বলবো। তবে অকস্মাৎ থেমে যান মেসোমশাই। তারপর কতিপয় হ্রস্ব নিঃশ্বাস ত্যাগ করে বলেন, আরে কতকার ফেরেনি রে, তাদের শেষটা আবার নিউমোনিয়া ধরে গেল কিনা। ও, তাহলে কি নিউমোনিয়া হলে বুঝি আর সারে না মেসোমশাই? আমার খুব কৌতূহল হয়। নাকি টাইফয়েড হলে তবেই তা সারবার? মেসোমশাই নিরুত্তর। গোদ কিংবা গলগণ্ড হলে সারে বুঝি? মেসোমশাই মাথা নেড়ে বাধা দেন। তবে কি তবে কি সর্দি-গর্মি হওয়া চাই? উহুম, হার্ট ফেল হলে তবেই সারে নিউমোনিয়া। বলেই মেসোমশাই গম্ভীর হয়ে যান বেজায়। তাহলে তো মারাই গেল। গেল নাকি? আমার সংশয় ব্যক্ত হয়। হ্যাঁ, গেলই তো। মেসোমশাই কোপান্বিত হন। যাবেই তো। যত সব আনাড়িকেষ্ট বর্ধমানের। কেন যে রুগীদের নিউমোনিয়া হতে দেয় ভেবেই পায় না। সারানো না যাক,
নিউমোনিয়ার প্রতিষেধক তো ছিল। ছিল? তো প্রতিষেধক থাকতে বেচারা বেতো রোগীরা মারা গেল অমন বেঘোরে? বলেন কি মেসোমশাই? আমি তো প্রায় লাফিয়ে উঠি। ছিল প্রতিষেধক? হ্যাঁ, ছিলই তো। ম্যালেরিয়ার থেকে তারা তো কালাজ্বর করে দিতে পারত। আর কালাজ্বরের তো ভালো চিকিৎসাই রয়েছে। ইউরিয়া, স্টিবামাইন, এই তো আমাদের উপেন ব্রহ্মচারী বের করা। আরে নেহাত পক্ষে যক্ষ্মা তো ছিল। যক্ষ্মা হলে আর নিউমোনিয়া হয় না। এই তো হাতি যেখান দিয়ে যায়, ইঁদুর কি সেধার মাড়ায় রে? যেখানে ঘোড়া ঘাস খায়, বাছুর কি সে জায়গায় কখনো ঘেঁষে? আমি একটু হতাশ হয়েই পড়ি। কিন্তু যক্ষ্মা হলে আর কি হলো? যক্ষ্মা কি আর সারে? কেন? সারে না আবার? তেমন গা ঝেড়ে বসন্ত হয়ে গেলে যক্ষ্মা তো যক্ষ্মা। হ্যাঁ, যক্ষ্মার বাবা অবধি সেরে যায়। পক্সের জার্মের কাছে লাগে আবার যক্ষ্মার ব্যাসিলি? হুম, বসন্ত? শুনে আমি আরো দমে যাই। বসন্ত কি আর ইচ্ছে করলেই হয় সবার? আরে আলবাত হয়। হবে না কেন? মেসোমশাই বেশ জোরালো হয়ে ওঠেন। টিকে না নিলেও হবে। আর টিকে যদি নিয়েছে তাহলে তো কথাই নেই। সেই পাগড়ি পরা লোকটি এতক্ষণ অস্ফুট কাতরোক্তি দিয়ে মেসোমশাইয়ের মনোযোগ আকর্ষণে দুশ্চেষ্টা করছিল। এবার সে অর্ধস্ফুট হয়ে ওঠে। বাবুজি, মেসোমশাই কিন্তু কর্ণপাত করলেন না। দেখ, এসব তথ্য বুঝতে হলে ডাক্তার হতে হবে। তাই তো তোকে ডাক্তার হতে বলছি। বলি যে ডাক্তারি পড়, বুঝলি? ডাক্তারি পড় বোকচন্দর। মেসোমশাই আদুরে ডাকে আমার বেশ রোমাঞ্চ হয়। আপনার চিকিৎসা তো খাসা মেসোমশাই। ওষুধ খরচা হয় না, রোগ দিয়েই রোগ সারিয়ে দেন। যাকে বলে রোগারোগ্য। বাহ! হ্যাঁ, বিলক্ষণ। ওষুধ দিয়েই তো সারাই। বিনা ওষুধে কি আর সারে? কিন্তু ওষুধের কাজটা হলো কি? আরেকটা ব্যামো দেহ ঢুকিয়ে তবেই না একটা সারানো। এই উকিলদের যেমন। আরেকটা মামলার পথ পরিষ্কার করে তাহলেই তাদের একান্ন মেটে। আমাদের ডাক্তারদেরও তাই। ওষুধ দিয়ে আনকোরা একটা ব্যারামের আমদানি না করলে কি দেহাতি লোকটির দেহ যেন হঠাৎ কুঁকড়ে যায়। আর আর্তনাদে আমাদের আলোচনা ব্যাহত হয়। বাবুজি, হাম মর গিয়া। मेसोमशाई चौंटी जान। क्या हुआ? अरे हुआ क्या? बहुत सिर दुखाता और पीठ में बहुत दर्द। अभी क्या? कल फजर में आओ, जब वक़्त अस्पताल खुला रहता। नहीं बाबूजी, मर जाएगा, गोर लगी। हमारा बुखार भी आ गई। কাকুতি মিনতিতে মেসোমশাই ঈষৎ টলেন। থার্মোমিটারটা বার করেন। কিন্তু থার্মোমিটারে কাঠিটাকে খাপ থেকে বার করার কথা তিনি একবারে ভুলেই যান। খাপ সমেত সমস্তটাই তিনি অবলীলায় ভরে দেন বেচারার বগলে। তারপর সখাপ সেটাকে বগল থেকে বার করে সামনে এনে মনোযোগ সহকারে কি যেন পাঠ করেন। অতঃপর ওর মন্তব্য হয়, হুম, ভূগর্ভে হওয়া যারা সে প্রয়োজন ছিল না, তবু আমি কিঞ্চিত ডাক্তারি বিদ্যা ফলাই হওয়া বই কি যারা লাগতি তো যারা যারা মেসমশাই ছাপানো ফর্মে খসখস করে ২ লাইন ছেড়ে দেন। ও প্রেসক্রিপশন আমিও লিখে দিতে পারতুম। ব্যবস্থাপত্রে বাঁধা গত ওসব আমার জানা। আমার মনস্চক্ষে ভেসে ওঠে ডিসপেন্সিং রুমের প্রকাণ্ড কাঁচের জার এবং তার অভ্যন্তরীণ অদ্বিতীয় মহৌষধ, যার রং কখনো লাল, কখনো বেগুনি, কখনো বা ফিকে জর্দা। সর্দি কাশি কি পেট ব্যথা, পিত্তশূল কি পিলে জ্বর, জ্বর বিকার কি গলগণ্ড, যারই রোগী আসুক না কেন সবারই সে একই দাওয়াই। সর্বজীবে সমদৃষ্টি মেসমশায়ের। ভদ্রলোকের এক কথার মতো এ একমাত্র ব্যবস্থা আর কি। তো পিঠে দরদওয়ালা বেলাও অবশ্য তার অন্যথা হয়নি। সেই একমাত্র ওষুধের একমাত্রা বা একাধিক নিশ্চয়ই তিনি বরাদ্দ করে দিয়েছেন অকাতরেই। আর সে বেচারা চিরকুট নিয়ে দাওয়াইখানার দিকে এগোতেই আমিও মেসোমশাইয়ের কাছ থেকে কেটে পড়ি। ডাক্তারি বিদ্যা এক ধাক্কায় অনেকখানি হজম করা ও সহজ নয় আমার পক্ষে। তা হাওয়াটা খেয়ে ফিরতে একটু রাতই হয়। পিসেমশাইয়ের নিকটে যাই রাতের আহারটা তার আস্তানাতি চলে কিনা। ইয়া ইয়া মাছ, মুরগি আর পাঁঠা
কোত্থেকে না কোত্থেকে প্রায় প্রত্যহই জুটে যায়। পিসেমশায় অবশ্য পয়সা খরচ করতে হয় না, কিনতেও হয় না। নৈশ পর্বটা আমাদের জোরালোই হয় স্বভাবতই। থানায় পৌঁছেই দেখি সেখানে এসে জুটেছে সেই পাগড়ি পরা লোকটা। ২.৫ মাইল দূরে কোথায় তার আত্মীয়ের বাড়ি কি চুরি গেছে না কোনো একটা হাঙ্গামা হয়েছে, তারই তদন্তে নিয়ে যেতে চাই পিসেমশাইকে। পিসেমশাই তাকে খুব বকেছেন, ধমকেছেন, দাবড়ে দিয়েছেন, হাজতে পড়বার ভয় দেখিয়েছেন, কিন্তু লোকটা এবার নাছোড়বান্দা। দারোগা দেখে সহজে ভেগে যাওয়ার লোক সে নয়। পিসেমশাই রাত্রে এক পা নড়তে নারাজ। অগত্যা সেই পাগড়ি পরা লোকটা ১০টা টাকা তার হাতে গুঁজে দিয়েছে। তখন তিনি কেসটা কেবল ডায়েরিতে টুকে নিতে প্রস্তুত হয়েছেন। তো এখানে আসা অবধি বরাবর আমি লক্ষ্য করেছি পিসেমশাইয়ের বাম হাত দক্ষিণের জন্য ভারী কাতর, বেশ একটু উদগ্রীব বললেই হয়। আর দক্ষিণ হাত কি ইতর কি ভদ্র, সবার প্রতি স্বভাবতই কেমন যেন বাম, সবাইকে গলহস্ত দেওয়ার জন্য সর্বদাই যেন শশব্যস্ত হয়ে আছে। তো যাই হোক, পিসেমশাই ডায়েরি লেখা শুরু করলেন। নাম ধাম জিজ্ঞাসাবাদের পর তার প্রশ্ন হয়, क्या काम करता हो? बाबू मंत्री का काम। क्या? मिस्त्री का काम। কানটাকে একটু চাগিয়ে নেন পিসেমশাই। নেহি নেহি জি, মিস্ত্রি নেহি, মন্ত্রী। সমাজ গয়া। পিসেমশাই লিখে নেন তার ডায়েরিতে। আমাকে বলেন, দেখ আমরা যাদের মিস্ত্রি বলি না, এইসব দেহাতি লোকেরা তাদেরই মন্ত্রী বলে, বুঝেছিস? আসলে লেখাপড়া জানে না তো, আকার মুখ্যু। আবার সংস্কৃত করে বলা হচ্ছে মন্ত্রী কা কাম। তারপর পাগড়ি পরার দিকে ফেরেন। সমাজ গয়া। তো ক্যা মন্ত্রী? রাজমন্ত্রী না ছুতের মন্ত্রী? বাবু রাজমন্ত্রী। বিরক্ত হয়ে বুঝি জবাব দেয় পাগড়ি পড়া। ওই जो लोग देश का इमारत बनाता, बांस को भारा बनता, माथा पर ईट को बोझा लेके ऊपर उठाता। পিসেমশাই প্রাঞ্জল ব্যাখ্যা দ্বারা পরিষ্কার রূপে প্রাণিধান করতে চান। জি হাঁ, বহুত ভারী বোঝা। সে সায় দেয়। তো উসি আসতে তোমারা সিট দিখাতা নেহি জি? আমি জিজ্ঞাসা করি। এতক্ষণে ওর দাওয়াইখানা যাবার কারণ আমি টের পাই। পিঠ মে ভি দরদ। সে বলে একটু মুচকি হাসে। উসি আসতে। পিসেমশাই তাঁর জেরা চালিয়ে যান। उठने के वक्त कभी कभी गिर भी जाता वो लोग, राजमंत्री लोग। क्या नहीं? ठीक है बाबूजी। পাগড়ি পরা ঘাড় নাড়ে। কভি কভি। বহু ধস্তাধস্তি বিস্তর বাদানুবাদের পর তার ডায়েরি লেখা শেষ হয়। লোকটা চলে গেলে পিসেমশাই নোটখানা খুলে দেখেন, পরীক্ষা করেন যে আসল কি জাল। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বলেন, না আসলই বটে, তবে চোরাই কিনা কে জানে। কোনো মিনিস্টারের পকেট মেরে আনা নয় তো আবার। কি করে জানলেন? শার্লক হোমসের জুড়িদার বলে সন্দেহ হয় আমার পিসেমশাইকে। না, ক্যাবিনেটে একজনের নামের মতো কি একটা নাম লেখা আছে নোটের গায়ে। তবে নামও হতে পারে। এই শক্তিধারের বাজার চলতি চালু নাম ও অনেক ব্যাটারি এরকম নাম আছে। সকালবেলা খাওয়াটা মেসমশাই বাড়িতেই হয় আমার। রাতের গুরুভোজনের পর ঘুম থেকে উঠে পিসমশাইয়ের সঙ্গে একচোট দাবা খেলে স্নান টান সেরে যেতে প্রায় 12টায় বেজে যায়। তো আজ গিয়ে দেখি মাসিমা খুব বিচলিত। মেসোমশাই হঠাৎ হন্তহন্ত হয়ে সেই যে ৭ সকালে হাসপাতালে গেছেন, এখনো ফেরেননি। আমি তখন তার কারণ জিজ্ঞাসা করি। তো মাসিমা বলেন, ওই কাল বিকেলে হাসপাতালে কে একটা উটমুখো এসেছিল না? হ্যাঁ, হ্যাঁ, আমি তখন তো ছিলাম। ওই কে এক রাজমিস্ত্রি না ছুতোর মিস্ত্রি। সেই সর্বনেশের কাণ্ড দেখো। টেবিলের উপর খোলা চিঠিটার দিকে দৃষ্টিপাত করেন মাসিমা, খুব বিরক্ত ভরি। আগা পাঁচতলা পড়ে দেখি চিঠিটা বিহারের জনৈক মন্ত্রী লিখছেন। নামটা নাই বা করলাম। লিখেছেন অনেক কথাই। তিনি জানিয়েছেন যে থার্মোমিটারের খাপের যে কোনো নামি মেকারে যত দামি জিনিসই হোক না কেন, বগলে গলিয়ে দিলেই কিছু জ্বর উত্তোলনের ক্ষমতা জন্মে না, বরং তাকে বগল দাবা করা এক বিড়ম্বনা।
উপরন্তু আরও বিশেষ করে এই কথাও তিনি জানতে চেয়েছেন যে সেবাই হচ্ছে চিকিৎসকের ধর্ম। যখন যে সময়ে যে অবস্থাতেই রোগার্ত আসুক না কেন, তাকে সুস্থ না করা পর্যন্ত ডাক্তার তটস্থ থাকবেন। তা সে রোগী ইতরই হোক কি ভদ্রই হোক, গরিবই হোক আর বড়লোকই হোক, সরকারি ভারী চাকুরেই হোক কি সে বেসরকারি ভবঘুরেই হোক। তাছাড়া তিনি আরও লিখেছেন যে আমরা সরকারি কর্মচারীরা, তা মন্ত্রী হই কি ডাক্তারই হই, দারোগাই হই বা পাহারলাই হই, ভুলেও যেন কখনো না মনে ভাবি যে আমরাই জনসাধারণের মনিব। বরং জনসাধারণের নিচক খাই আমরা, তাদের সেবার জন্য আমরা আছি, আমরা তাদের ভৃত্য মাত্র। ইত্যাদি ইত্যাদি বহুবিধ সদুপদেশের পর তার সার কথাটি আছে সর্বশেষে। নিজের দুরবস্থাও তিনি সচক্ষেই কাল দেখে গেছেন। হাসপাতালের আশ্রয় রোগীরা কীভাবে আছে তাদের দুর্দশা পর্যবেক্ষণ করতে আজ স্বয়ং তিনিই আসবেন, ছদ্মবেশে নয়, অবশ্যই এবার ভদ্রবেশে, প্রকাশ্য রূপে। তো এ কথা শুনে আমিও ছুটি হাসপাতালে। গিয়ে দেখি বিপর্যয় ব্যাপার, বেজায় হইচই, চারদিকে ভারী শশব ব্যস্ততা, প্রেসক্রিপশন সব পাল্টানো হচ্ছে, বদলানো হচ্ছে খাতাপত্র, রং বেরঙের ভালো ভালো দাওয়াই পড়ছে রুগীদের শিশিতে। মিনিস্টার আসছেন হাসপাতাল পরিদর্শনে, বহুরূপী সেজে নয়, দস্তুর মতো সরকারি কেতায়, অফিসিয়াল ভিজিট, তো যাতা ব্যাপার নয়। কাজেই মেসোমশায়ের আর নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই। হাসপাতালের কায়েমে রুগীদের অনেক করে জপানো হচ্ছে। চিকিৎসার কীরকম সুব্যবস্থা করা হয় এখানে ওদের, ঘণ্টায় ঘণ্টায় কী সব সুপাচ্য ও সুপথ্য ওদের দেওয়া হয়, এই যেমন আঙুর বেদানা, সাগু মিষ্টি, দুধ বার্লি, মাখন পাউরুটি, স্যুপ সুরা ইত্যাদি ইত্যাদি। তো এই অনাস্বাদিত তালিকা মুখস্থ করতে করতে তাদের তো হাঁপ ধরে যাচ্ছে। হ্যাঁ, বেচারাদের নাবিশ্বাস উঠছে, আর মনে মনে তারা গাল পাড়ছে ওই মিনিস্টারকে। তো ওদের মধ্যে দু একজন আবার হয়তো যুধিষ্ঠির সেজে বসে আছে। তারা দাবি করেছে শুধু শুধু মিথ্যে কথা বলা তাদের ধাতে পোষাবে না। উপরোক্ত খাদ্যবস্তুগুলি যে কী চিজ কেবল কানে শুনে সঠিক ধারণা করা যায় না, এমনকি চোখে দেখাও যথেষ্ট নয়, চেখে দেখার দরকার। ওই তালিকা মনে রাখবার মতো মুখস্থ করতে হলে সত্যি সত্যি ওদের মুখস্থ করতে হবে। তাদের সত্যবাদিতার পরাকাষ্ঠা বজায় রাখতে রান্নার তোড়জোড় করতে হয়েছে। নাজেহাল হয়ে পড়েছেন মেসোমশাই। তা ডাক্তারখানার তো এই দৃশ্য। সেখান থেকে আমি শটান ছুটি থানায়। সেখানে আবার কী দুর্ঘটনা কে জানে। গিয়ে দেখি পিসেমশাই তো মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তিনিও পেয়েছেন একখানা চিঠি। তো চিঠির আসল মর্ম তিনি কেবল জানেন, কাউকে তিনি জানতে দিচ্ছেন না। দাবা বোর্ডেরা তার পাশেই গড়াগড়ি যাচ্ছে, তার ভ্রুক্ষেপ নেই। আষাঢ়স্য প্রথম দিবসের মতোই তার মুখ বেশ থমথমে। কার সাধ্য তার কাজ ঘাসে? মনে হয় কে যেন মশাই পিষে ফেলেছে আমার পিসেমশাইকে, আপাদমস্তক, একবারে পা থেকে মাথা পর্যন্ত। ওধারে হাসপাতালে ভূমিকম্প দেখে এলাম, আর এখানে যা দেখছি তাতে তো হৃৎকম্পের ধাক্কা। পিসেমশাইয়ের এক দাবা আর মেসোমশাইয়ের একমাত্র দাওয়ায়, এসা ওদিক কেবল এই দেখছি এদের দুজনের। এই দিয়ে এতদিন এখানকার সব্বাইকে ওরা দাবিয়ে এসছেন, কিন্তু আজ যেন ওরাই দাবিত, নিজের চালে নিজেরাই মাত হয়ে গেছেন কীরকমে। ওদের কাজ দেখে আমারও ভারী রাগ হয়, কিন্তু কার ওপরে যে সেটা আমি ঠিক বুঝতে পারি না। ভূমিকম্পেরই দেশ বটে বিহার। ছোটোখাটো ভূমিকম্প যেখানে সেখানে যখন তখন লেগেই রয়েছে এ অঞ্চলে আজকাল। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।